দিয়ে দেখিয়ে দিতে এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে এইভাবে হত্যা করো। রামিসা ধর্ষণ হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আজও প্রতিবাদ বিক্ষোভ। চট্টগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন। উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ, জরুরি ভিত্তিতে নিষ্পত্তির আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। ছুটির দিনে দেশজুড়ে জমজমাট কোরবানির পশুর হাট, বেচাকেনা ঘিরে ব্যস্ত খামারিরাও, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। যারা গরু নিয়ে এসছে গৃহস্থরা, তার দাম এখন পর্যন্ত ছাড়া শুরু করে নাই, প্রচুর দাম চাচ্ছে। একটা গরু ধরো 70, 65, 55 এরকম আনছি, ঠিক আছে। গরু ধর করেছে ভাই 50, 52, আমাদের মেলা লস আসতেছে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নৃশংস এই হত্যার দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার আশ্বাস দিচ্ছে সরকারের বিভিন্ন পক্ষ। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যে বয়সে পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না এদেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় আসেন সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। তারা জানান, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে ও শাস্তি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব। আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবেন। এদিকে রামিসার হত্যাকারীদের বিচারের দাবিতে রামিসার বাসার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইনসাফের জজবা। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। অন্যদিকে একই দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। বিচারের দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন তারা। এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তার বাসায় আপনি গেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টিএমপি জানায়, আসামি সোহেল রানা অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। এদিকে রামিসার বাসার সামনে একের পর এক বিক্ষোভ চলার সময়ে গ্রামের বাড়িতে চলে যায় রামিসার বাবা মা। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।
রামিসার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুরে 10 নম্বর গোল চক্করে অবরোধ করে বিক্ষোভ চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। যাচ্ছে সানির কাছে। সানি, প্রতিবাদ বিক্ষোভ থেকে কি দাবি জানাচ্ছেন এলাকাবাসী এবং তারা ঠিক কখন নাগাদ এই সড়কটি আবার অবরোধ করলেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এরা কিন্তু গতকাল রাত থেকে থেমে থেমে বিভিন্ন সংগঠন হোক বা সাধারণ মানুষ কিন্তু মিরপুর 10-এর গোলচক্কর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে। তারা বারবারই তুলে ধরছে বিগত সময়ের কিছু কিছু এরকম ঘটনাকে কেন্দ্র করে তারাও কিন্তু উদাহরণস্বরূপ টেনে বলছে যে এর আগেও কিন্তু আসিয়ার বিচারিক কার্যক্রম কিন্তু দ্রুত শেষ হয়ে গেল। আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শেষ না হওয়ার পর কিন্তু সেই আসিয়ার বিচার কিন্তু এখনও সম্পূর্ণ হয় না, অর্থাৎ অপরাধী বা যারা ঘাতক তাদের বিচার কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণ নয়। এই ক্ষেত্রে কিন্তু শিশু রামিসার দ্রুত বিচারিক কাজ শেষ হওয়ার পর যেন আপিল বিভাগও দ্রুত সেই কাজ সম্পূর্ণ হয়ে যেন দ্রুতই বিচারিক কার্যক্রম শেষ করা হয়, এর জন্য কিন্তু জোর দাবি চালাচ্ছেন তারা। এবং একই সাথে আপনাকে যদি বলছে তাদের এই বিক্ষোভ অবরোধের বিক্ষোভের কারণে, যেহেতু মিরপুর 10-এর গোল চক্করে তারা বিক্ষোভ করছে, এই কারণে কিন্তু প্রায় এখান থেকে খুবই যানবাহনের গতি কিন্তু অনেকটা ধীর হয়ে চলছে। অর্থাৎ শুক্রবার হওয়াতে রাজধানীর বিভিন্ন জায়গা ফাঁকা হলে এই জায়গাটা কিন্তু অনেকটাই যানজট লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে তারা বলছেন যে শিশু রামিসার এই যে নৃশংস হত্যাকারী এবং একই সাথে এই হত্যাকাণ্ডের যিনি সহযোগী ঘাতক সোহেল রানার বউ স্ত্রী, তাকেও কিন্তু সেই বিচারের দাবির আওতায়, দ্রুত বিচারের দাবির আওতায় আনা হচ্ছে এবং একই আনার দাবি জানাচ্ছে। এবং একই সাথে যেন এই কোনোভাবেই যেন এই বিচারিক কার্যক্রম যেন কোনো বিলম্ব না হয়, এইটা কিন্তু সরকারকে নিশ্চিত করার দাবি এই বিক্ষোভ থেকে তারা তুলে ধরছেন। এবং আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু গতকাল রাতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে যত দ্রুত সম্ভব এই যে শিশু রামিসার হত্যাকারীকে কিন্তু তারা বিচার সম্পূর্ণ করবে। এবং পাশাপাশি শিশু রামিসার যিনি বড় বোন রয়েছেন তার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এরপরও কিন্তু সেখানকার আমরা দেখেছি যে বিভিন্ন রকম রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আশ্বস্ত করেছে তাদের পরিবারের আশ্বস্ত করেছে যে শিশু রামিসার হত্যার বিচারের দাবিতে যত রকম সহযোগিতা দরকার তারা করবে। একই সাথে আমরা জানি যে অ্যাডভোকেট শিশির মণি তিনি কিন্তু রামিসার পরিবারের পক্ষে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি কিন্তু কোনো ধরনের ঢাকার কোনো আইনজীবী সেই ঘাতকদের পক্ষে দাঁড়াবে না বলেও কিন্তু বার কাউন্সিল থেকে কিন্তু জানানো হয়েছে। তো তন্ময়, এই ছিল মিরপুর 10 থেকে সবশেষ রামিসার বিক্ষোভের খবর আমার কাছে। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের শিকার 3.5 বছরের শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় আজ মামলা দায়ের করেছেন। এদিকে পুলিশ বলছে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে গতকাল রাতভর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 35 পুলিশ সদস্য। পুরো এলাকায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিস্তারিত জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর রণক্ষেত্র ছিল পুরো এলাকা। প্রায় 6 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে আটক করলে মধ্যরাতে কৌশলে তাকে উদ্ধার করে পুলিশ। তবে দফায় দফায় সংঘর্ষে আহত হন পুলিশের অন্তত 35 সদস্য। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মনির ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আগামী 7 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করে আসামিকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানায় পুলিশ। এছাড়া ঘটনাকে পুঁজি করে যারা লুট ও পরিকল্পিত ভাঙচুর চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আপাতত যেটা আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি, দর্শন সংক্রান্ত ঘটনাটা ঘটেছে। এখন ভিকটিম আপনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আন্ডার ট্রিটমেন্ট। আর যে রেপিস্ট মনির, তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। মহাসড়কের পাশেই কালামিয়া ব্রিজের এখানে আমাদের একটা পুলিশ ক্যারিয়ার ট্রাক ছিল, সেই ট্রাকে তারা অগ্নিসংযোগ করেছে। পরবর্তী আমরা অগ্নি নির্বাপনও করেছি। এখন এই কাজের সাথে যারা জড়িত তারা এখন আইনের আওতায় আসবে।
এদিকে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তার অবস্থার খোঁজ নেন রাজনৈতিক নেতারাও। তার কোনো ব্লিডিং হিস্ট্রি পাইনি, তার স্যাম্পল কালেকশন করেছি, স্যাম্পল ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি। এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে প্রথমে আমরা ভিকটিমের মানে সুস্থতা কামনা করছি, ভিকটিম সুস্থ হয়ে উঠুক, রামিসার মতো দুর্ঘটনা না ঘটুক। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুততম সময়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে সারা দেশে ধর্ষণ, নারীদের উপর সহিংসতার ঘটনায় চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে নানা সংগঠন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লিরা। এছাড়া মানববন্ধন সমাবেশ করেছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশে নিয়মিত বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা। এসব মামলার বিচার কাজ বছরের পর বছর উচ্চ আদালতে ঝুলে থাকে। নিম্ন আদালতে বিচার শেষ হলেও মামলা জটের কারণে হাইকোর্ট এবং আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হতে দেরি হচ্ছে। গত বছর ধর্ষণের মামলা বেড়েছে 27%। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসিয়া নুসরাত হত্যা সহ ধর্ষণের পর হত্যা মামলা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। আমি কিছুই চাই না। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাসার সোহেল রানা। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। দ্রুত সময়ে বিচারের দাবি করা হচ্ছে। সোহেল আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকারও করেছে। তাকে স্ত্রীসহ আদালত কারাগারে পাঠিয়েছে। পরদিনই রামপুরায় মাদ্রাসার এক ছেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার আরেক শিক্ষার্থী শিহাবকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শিশুটি অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছে। 11 মে সিলেটে 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতন করে চাচা জাকির হোসেন। আর 30 এপ্রিল নেত্রকোনায় 11 বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হবার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। 3 মার্চ সীতাকুণ্ডের ইকো পার্কে গলা কেটে শিশুকন্যা ইরাকে হত্যা করে বাবু শেখ, তাকেও গ্রেফতার করা হয়। আলোচিত এসব ঘটনার বাইরেও রয়ে যায় অসংখ্য ঘটনা। গ্রেফতার হয়, বিচারের প্রক্রিয়াও শুরু হয়, কিন্তু এরপর রামিসার অসহায় বাবার আক্ষেপেই প্রতিধ্বনিত হয় 56,000 বর্গমাইলের প্রতিটি কোণায়। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবার একই কথা কি আসিয়া নুসরাতের বাবা মায়েরও? মামলার বর্তমান অবস্থার দিকে তাকানো যাক। গত বছরের 5 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা যান আছিয়া। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। ওই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 1 বছরও আলোচিত এই মামলার আপিল হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। 19 সালের 6 এপ্রিল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাদ্রাসার অধ্যক্ষ তার অনুসারীরা। 4 দিন পর মেয়েটি মারা যায়। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হন তিনি। এ ঘটনায় 16 আসামিকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে ফেনীর আদালত। 7 বছর ধরে হাইকোর্টে মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। 2017 সালে চলন্ত বাসে ধর্ষণ করেও পরে হত্যা করা হয় আইনের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। 2022 সালে চুয়াডাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। তার আগে তনুকে ধর্ষণও করা হয়েছে। 10 বছরের বেশি সময় মামলাটির তদন্ত কাজেই শেষ হয়নি। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 30,365টি। আর পুলিশের তদন্ত সংস্থা পিবিআই 11,000-এর বেশি ধর্ষণের মামলা তদন্ত করে দেখেছে 30% মামলা প্রমাণিত না হলেও ধর্ষণের অভিযোগ সত্য। বছরের পর বছর ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা মামলা উচ্চ আদালতে ঝুলে রয়েছে।
হাইকোর্টের দুজন নারী আইনজীবী জানান, ধর্ষণ মামলা বিচারের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা জরুরি। আইন পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছি, কিন্তু তারপরও আমরা এই যে অপরাধ করার একটা প্রবণতা সেটা কমাতে পারি। ন্যায় বিচার, সঠিকভাবে বিচারের প্রক্রিয়া অনুসরণ করা এবং সর্বোপরি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবার আন্তরিক প্রচেষ্টায় একটা ন্যায় বিচার নির্ভর করে। একটা ওয়েবসাইট খুলে প্রকাশ্যে বিচারগুলো দেখানো উচিত যে আমরা এই মামলা নিয়েছি, এই মামলার কার্যক্রম এই কারণে দেরি হচ্ছে, এই জবাবদিহিতা সরকারকে অবশ্যই জনগণের কাছে করা উচিত এবং প্রত্যেকটা মামলায় বিচার হলে সেটাও আসলে প্রচার হওয়া উচিত যে তার এই বিচার হয়েছে, যেন সেই বিচার দৃষ্টান্তমূলক বিচারগুলো দেখে অন্যরা শিখে যে আমরা যদি এই কাজ করি আমাদের এই বিচার হবে। আসিয়া নুসরাত হত্যাসহ ধর্ষণের পর হত্যা মামলা নিষ্পত্তি জরুরি ভিত্তিতে করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রামিসার মামলা দ্রুত তদন্ত শেষ হলেই বিচারও দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। এই রকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। গেল এক সপ্তাহে দেশে 4টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশে ধর্ষণ বা হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটলে যখন হইচই পড়ে যায় সেটি দ্রুত সময়ের মধ্যে নিম্ন আদালতে বিচার নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে এসে ঝুলে যায়। এর কারণ হচ্ছে মামলার জট, বিচারক সংকট, জনবলের সংকট। আইনজীবীরা বলছেন সরকার থেকে পদক্ষেপ নিতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতেও মামলাগুলো নিষ্পত্তি হয়ে বিচার এবং রায় কার্যকর করা যায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। বরিশালে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন আকারের পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে বানিয়াপাড়ার হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং শেরপুর সদর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শুরুতেই যাচ্ছি বরিশালের খবর জানতে অমিতের কাছে। অমিত, হাটে নিশ্চয়ই শুক্রবার যেহেতু নিশ্চয়ই বেচা কেনাও জমজমাট হচ্ছে, পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন। তন্ময়, একটু জানিয়ে রাখি, বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বরিশালের বিভিন্ন জায়গায় আমরা 2 দিন 3 দিন ধরে ঘুরছি, চরমোনাই থেকে শুরু করে সুগন্ধিয়া এবং আজকে রয়েছি বানুরীপাড়া উপজেলার গুয়াচিত্তা হাটে। এখানেও দেখা যাচ্ছে প্রচুর গরু রয়েছে। সেই পশুগুলো আসলে ব্যবসায়ীরা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকেও নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে এবং ক্রেতা বিক্রেতাদের সমাগম বেশ ভালো রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বেচাকেনা এখনও সেরকমভাবে শুরু হয়নি, তবে আগামী সোমবারের পর থেকে বেচাকেনাটা বাড়বে বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু পশুর হাট বসেছে, সব জায়গায় প্রচুর পরিমাণ পশু আমরা দেখতে পাচ্ছি। দেশি কিংবা এই অঞ্চল ছাড়াও উত্তর অঞ্চল থেকেও অনেকে পশু নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু বিক্রির জন্য প্রস্তুত রয়েছেন তারা। একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে এবছর পশুর চাহিদা রয়েছে 4 লাখ এবং প্রাপ্যতা রয়েছে 4,68,000। দেখা যাচ্ছে যে 67,662টি পশু উদ্বৃত্ত রয়েছে। এছাড়া জেলায় চাহিদা রয়েছে 1,26,579টি এবং যে প্রাপ্যতা রয়েছে 1,29,044টি। সেখানেও দেখা যাচ্ছে প্রায় 3,000 পশু উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর যে পরিমাণ চাহিদা রয়েছে তার থেকে সব জায়গায় পশু উদ্বৃত্ত বেশি রয়েছে, যার কারণে কিন্তু ঘাটতির কোনো সুযোগ নেই। এবং বরিশালের যে হাটগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের পশু কিন্তু বিক্রেতারা নিয়ে আসছেন এবং যারা ক্রেতা আসছেন তারাও ঘুরে ঘুরে দেখছেন। তবে এখন পর্যন্ত কেনাকাটা সেরকম জমে না উঠলেও যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং পছন্দের পশু দেখছেন, পছন্দ করছেন। তবে দাম দর মিলে গেলে সেক্ষেত্রে কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন। তবে ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর 10 থেকে 12,000 টাকা প্রতি গরুতেই আসলে দেখা যাচ্ছে বাড়তি চাওয়া হচ্ছে। এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গোখাদ্যের দামও গত বছরের তুলনায় এবছর বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিছুটা পশুর দাম বাড়তি রয়েছে। তবে তুলনামূলক কম রয়েছে, যে তুলনায় বেশি থাকার কথা সে তার থেকে কিছুটা কম রয়েছে পশুর দাম। এবং একটু জানিয়ে রাখি যে এই গুয়াচিত্তা হাট কিন্তু এই অঞ্চলের একটি বড় হাট এবং এর পাশাপাশি রয়েছে ঝালকাঠির সুগন্ধি হাট। সেখানেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে যারা বিক্রেতারা রয়েছেন, খামারে রয়েছেন তারা। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের যে হাটগুলো রয়েছে সেগুলোতে প্রান্তিক পর্যায়ের যে খামারিরা তারা পশু নিয়ে আসছে, তাদের পাশাপাশি উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা অঞ্চল থেকেও কিন্তু অনেকে এখানে আসছেন এবং পশু বিক্রি করছেন। প্রতি বছরই আসে, এবছরও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা এসেছেন। ইতিমধ্যে
কিন্তু সেই বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এবং বরিশালের এই অঞ্চলে বিশেষ করে এই সাপ্তাহিক হাট রয়েছে গুয়াচিত্তা গরুর হাটে, আজকে শুক্রবারের সাপ্তাহিক হাট, এবং এর পরপরই কিন্তু তারা যে কোরবানির বিশেষ হাটগুলো রয়েছে সেগুলো শুরু হবে এবং ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে। বিশেষ করে আরও দেখা যাচ্ছে যে প্রায় সব জায়গায় মহানগরীতে হাট এখন পর্যন্ত সেভাবে জমে না উঠলেও আশপাশের যে হাটগুলো রয়েছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের এলাকায় ইউনিয়নের পর্যায়ের যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে এবং ক্রেতারা সব জায়গায় ঘুরছে, যাচাই বাছাই করছে এবং পছন্দের পশুটি খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল মহানগরীতেও কিন্তু স্থায়ী অস্থায়ী হাট মিলিয়ে 8টি হাট রয়েছে, এর মধ্যে 2টি স্থায়ী হাট রয়েছে এবং বরিশালের যে জেলায় রয়েছে সেখানেও কিন্তু যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং সেখানেও পশু আসা শুরু করেছে। খুব শীঘ্রই সেই পশুগুলো আসলে যারা কোরবানি দিবেন, কোরবানি দাতা, তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং কেনার উদ্দেশ্যে কিন্তু যারা বিক্রেতা আছে তাদের সাথে কিন্তু একটি দর কষাকষি হচ্ছে। পছন্দ হলে তারা কিন্তু তাদের পছন্দের পশুটিকে কিনে নিয়ে যাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল পশুর হাটের সবশেষ আমার কাছে। এবার আমরা চলে যাব শেরপুরে, সেখানকার পশুর হাটের সর্বশেষ খবর জানাবেন সহকর্মী সৌরভ। অমিত, বরিশালের মতো কিন্তু শেরপুরেও ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাট অনেকটা জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর সদরের কামারচর যে বৃহৎ একটি গরুর হাট, সেটিতে। তো আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু এখানে খামারিরা তাদের যে লালন পালনকৃত পশু, গরু, ছাগল সহ অন্যান্য যে ভেড়া সহ অন্যান্য যে পশু, সেগুলো কিন্তু তারা এখানে বিক্রির জন্য নিয়ে আসছেন। একটু জানিয়ে রাখি যে আমরা জেলা প্রাণী সম্পদ থেকে যে তথ্য পেয়েছি যে এবছর শেরপুরে 13,590টি খামারে প্রায় 92,000 পশু প্রস্তুত করা হয়েছে এবং জেলার চাহিদা রয়েছে 63,740টি। তবে জেলা প্রাণী সম্পদ আমাদেরকে জানিয়েছেন যে জেলার চাহিদা মিটিয়ে প্রায় 28,000-এরও বেশি পশু কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হবে। তবে সকাল থেকে আমরা এখান থেকে দেখেছি যে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতারা তারা ঘুরে ফিরে দেখছেন, দর কষাকষি করছেন এবং দামে যদি নিচে তাহলে হয়তো তারা পছন্দের পশু কিনে তারা বাড়ি ফিরছেন। তবে এবছর যারা খামারি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর বিভিন্ন খোল, ভুসি সহ অন্যান্য যে গো খাদ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা বেশি। এই কারণে কিন্তু অনেকটা দাম একটু বেশি চাওয়া হচ্ছে। অন্যদিকে যারা কুরবান দাতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছে যে অন্যান্য বছর তুলনায় এবার কিন্তু প্রতিটি গরুতে তারা দেখেছেন যে 10 থেকে 15 থেকে একদম 20,000 টাকারও বেশি বাড়তি গরুর দাম চাওয়া হচ্ছে। তবে কুরবান দাতারা বলছেন যদি এখনো ঈদুল আজহার 5 দিন সময় রয়েছে, তারা ঘুরে ফিরে দেখছেন এবং তারা বলছেন যে যদি দাম কিছুটা তাদের সাধ্যের মধ্যে হয় তাহলে হয়তো তারা তাদের পছন্দের পশুটি কিনে তারা বাড়ি ফিরবেন। তবে এখানে যারা ইজারাদার রয়েছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা ইজারাদার আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক হাটে এখানে প্রায় 600 থেকে 700 গরু এই হাটে আসেন এবং এখানে কিন্তু গরুর পাশাপাশি আমরা দেখেছি যে প্রায় 2 থেকে 250 আরো অধিক কিন্তু ছাগল এখানে রয়েছে। তবে এখন পর্যন্ত এই হাটটি জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখর রয়েছে। সব মিলে যদি বলি, জেলা পুলিশের সাথে আমার কথা হয়েছে, জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি হাটে জাল টাকা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কিন্তু তাদের যে গোয়েন্দা নজরদারি সেটি রয়েছে এবং সীমান্তে যেন কোনো প্রকার ভারতীয় গরু প্রবেশ না করে সেটিও কিন্তু নজরদারির মধ্যে রাখছেন। খামারিরা বলছেন যে প্রত্যেক বছরই যেহেতু সীমান্তবর্তী একটি উপজেলা শেরপুর, ভারত সীমান্তবর্তী উপজেলা, তারা বলছেন যে যদি ভারত থেকে এখানে গরু ঢুকে তাহলে হয়তো তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন। তো সব মিলে বলা চলে যে ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত সরগরম রয়েছে এই কামারচর হাট। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে ভিড় বেশি ছিল যাত্রীদের। তবে অনলাইনে টিকিট নিয়ে বিড়ম্বনার কথা বলছেন যাত্রীরা। অন্যদিকে যানজটের কারণে কোনো পরিবহনের বাস দেরিতে পৌঁছায় রাজধানীর গাবতলী টার্মিনালে, তাই দেরি করে ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। ভোর হতেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়, কারণ ঈদের ছুটি শুরু, যেতে হবে আপনজনের কাছে। কাঙ্ক্ষিত ট্রেনের প্ল্যাটফর্মে ছুটছেন যাত্রীরা। আগামীকাল থেকে ঈদের যাত্রা শুরু, আজকে থেকে। তীব্র গরমে কাঁধে ব্যাগ, সন্তানসহ ঘরমুখ যাত্রীরা ট্রেনে উঠতে ব্যস্ততা। তবুও শিশুদের চোখে মুখে আনন্দ। বাড়ির পথে রওনা দিয়ে বড়দের মনেও স্বস্তি। ভালো লাগছে, ভালো লাগে। কোথায় যাবে? তোমার বাড়িতে কি কি আছে? কিশোরগঞ্জ। খুব সুন্দরভাবে যেতে পারছি আর খুব ভালো লাগতেছে। এতদিন পর বাসায় যাচ্ছি। আগে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলা হবে তখন, এই কারণে। রেলপথে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যাত্রা শুরু হলেও শুক্রবারেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়।
যাত্রীরা অভিযোগ করছেন অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ব্রাউনবাড়িয়া টিকিট পাইনি, তাই আমরা এই কমলাপুর থেকে সিলেট অব্দি পুরোটাই কেটেছি। সার্ভার ডাউন হয়ে যায় সাথে সাথে, তো কিছুক্ষণ পরে একটু লেট করে তারপর কাটছি আর কি। অনলাইনে পাওয়াটা অনেক কষ্টকর। সারাদিনে ছেড়ে যাবে 43টি ট্রেন। এবার ঈদে 10টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা শুরু হবে 24 মে থেকে। ছাদে যাত্রীদের উঠতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। সারাদিন আপনার 43টা আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং 23টা কমিউটার ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। টোটাল 66টা ট্রেন যাবে। হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ে 10টি ঈদ স্পেশাল ট্রেন চালাবে। এদিকে সকাল থেকেই ঘরমুখ মানুষের গন্তব্য বাস টার্মিনালের দিকে। বাড়তি চাপের কারণে শুক্রবার ছুটির দিনে সড়ক পথে যানজটের কবলে পড়েন যাত্রীরা। টার্মিনালে পৌঁছাতে অনেকেরই বিলম্ব হয়। অন্যদিকে যানজটের কারণে কোনো পরিবহনের বাস দেরিতে পৌঁছায় টার্মিনালে। গাড়ি আটকাই দিয়েছে, যার কারণে হেঁটে আসতে হয়েছে। আজকে রাশ একটু বেশি দেখতেছি আমি। অনলাইনে টিকিট কেটেছি আর এখন গাড়িটা জ্যামে আটকায় আছে। রুট অনুযায়ী প্রতিটি পরিবহনের ভাড়া নির্ধারণ করে দেয় সরকার। গাবতলী বাস টার্মিনালে বাস ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। তবে পরিবহন কর্তৃপক্ষের দাবি, কদিন আগেও বাস ভাড়া কম নিলেও এখন বেশি নিচ্ছে। কোনো রকম যাত্রী আছে আর কি, একদম ভালো না। এখন তো ছুটি হয় না, এখন যাত্রী পাবো। সড়ক পথে আইন শৃঙ্খলা বাহিনী ও বাস টার্মিনালে বিআরটিএ কর্মকর্তাদের তৎপরতা দেখা গেছে। ভিজিল্যান্স টিম টিকিট কাউন্টারে গিয়ে রুট অনুযায়ী নির্ধারিত ভাড়ার স্টিকার ঝুলিয়ে দেয়। প্যাসেঞ্জার হয়তো জ্যামের কারণে এসে পৌঁছাচ্ছে না, টিকিট নিয়ে গেছে অ্যাডভান্স। সারা বছর যাত্রীরা কম দিয়ে যায়, 400 টাকা 500 টাকা দেয়। এই চাপের সময় মনে করেন সঠিক ভাড়াটা পাই আমরা। ব্যবসা গরম, যানজট ও ভাড়া নিয়ে অভিযোগ থাকলেও হাসি মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন নগরবাসী। জাহিদ হাসান, এখন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহার এলাকায় ধরার খালের পুনর্খনন কাজ এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ময়মনসিংহে বিরাজ করছে উৎসবের আমেজ। নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী, এমন তথ্য জানিয়েছে জেলা বিএনপি নেতারা। ঝিনাইদহ এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। দুপুরের দিকে পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদের নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায় তার উপর। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হন। এ ঘটনার পর এনসিপি নেতারা বিক্ষোভ মিছিল করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। কোরবানির ঈদের বাকি আর মাত্র 6 দিন। এর মধ্যে বেড়েছে মাংস রান্নায় ব্যবহৃত নানা রকম মশলার চাহিদা, একই সাথে বেড়েছে দামও। চট্টগ্রামে পেঁয়াজ রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম। খুলনায় ঊর্ধ্বমুখী মাংসের দাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদুল আজহায় পশু কেনার পাশাপাশি সমান তালে মশলার বাজারে ছোটেন ক্রেতারা। নানা পদের মাংস রান্নায় প্রয়োজন হরেক রকম মশলার, ফলে এই সময় চাহিদা বাড়ে কয়েক গুণ। বিক্রেতারা জানান, গেলবারের তুলনায় তুলনামূলক দাম কম হয়, এবার মশলার চাহিদা ও সরবরাহ অনেক বেশি, বেচাকেনাও জমজমাট। এই সপ্তাহে পেঁয়াজ রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 170 টাকায়, পেঁয়াজ 35 থেকে 40 টাকা, রসুন 110 টাকায়। এছাড়া জিরার কেজি 600, এলাচ 4300, দারচিনি 500 টাকায় বিক্রি হচ্ছে। এসব মশলার পাশাপাশি কাবাব মশলা, বোরহানি মশলা, বিরিয়ানি মশলা, হালিম মশলা সহ নানা রকম মশলার চাহিদাও বেড়েছে। জিরার দামও কম, শুধু এলাচের দামটা একটু সামান্য বাড়তি, আর টক আলুটা একটু বাড়তি ছিল, একটু কমতেছে। এবছর আমরা অন্যান্য পরিমাণ বছরে যে হারে মশলা বিক্রি করতাম
এই বছরে তার থেকে দ্বিগুণ মশলা বিক্রি হয়েছে। খুলনায় বেড়েছে মাংসের দাম। গরু বা মুরগির মাংসের বাজার এখন উত্তপ্ত। গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি গরুর মাংসে 50 টাকা বাড়িয়ে বাজারে বিক্রি করা হচ্ছে 800 টাকায়। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের কারণে গরুর সরবরাহ অনেকটাই কমে গেছে। এদিকে একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 10 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 200 টাকায়। আমরা গৃহস্থ ধারে গরুর কিনতে গেলি দাম আছে 5 টাকা, দাম চাই 20 টাকা। তারা কুরবানি লাগে দাঁড়ে ব্যস্ত। এখন আমাদের তো কিনতে আয় গরু। 800 টাকা হলে একজন খেটে খাওয়া মানুষ আসলে গোশত কিনে খাওয়া তার জন্য একেবারেই অসম্ভব হয়ে যায়। প্রয়োজনে তাগিদে কিনতে হয়, তাছাড়া আমাদের মতন মানুষের 800 টাকা গোশত খাওয়া সম্ভব হয় না। সবচেয়ে ভালো হয় 500 থেকে 600 হলেও কিছুটা ভালো হয়। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে বাজারের সরবরাহ কমায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এদিকে পাবনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। বাজারগুলোতে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও দাম বাড়ার কারণ বের করতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শাহানা জাহান, এখন। কলকাতায় বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে। নিউ টাউনের একটি হোটেলে দুদেশের প্রতিনিধি দল বৈঠক করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। যাচ্ছি দীপকের কাছে। দীপক, বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, স্থানীয় সময় 3টের সময় বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা লেট করে দেরি করে এই কিছুক্ষণ আগে 4টে 2 মিনিট বা 3 মিনিট ঠিক এই সময় কিন্তু যৌথ নদী কমিশনের যে সমস্ত সদস্যরা আছে ভারত এবং বাংলাদেশ, তারা কিন্তু একে একে এই হোটেলে ঢোকেন। ঠিক আমার পিছনে সেই হোটেলটি নিউ টাউনের এই বেসরকারি হোটেল, সেখানে কিন্তু একে একে ঢোকেন এবং ইতিমধ্যে খবর পাওয়া গেছে 2 মিনিট বা 3 মিনিট হয়েছে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের যে মূল বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই বছরের শেষের দিকে গঙ্গার পানি বন্টন যে চুক্তি, সেই চুক্তিটি শেষ হচ্ছে, কিন্তু সেই চুক্তির যে নবায়ন, সেই মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এবং আপনি জানেন যে এই যে নবায়ন, তার আগে যে জলের বা পানির যে পরিমাপ করতে হয় সেটি কিন্তু তারা গতকালকে করেছেন। এই যে বাংলাদেশের যে টিম, যৌথ নদী কমিশনের টিম, সেই টিম কিন্তু গতকাল এসেছিল এবং যৌথ নদী কমিশনের যে বাংলাদেশের যে রিভার কমিশন অর্থাৎ নদী কমিশনের যে সদস্য আনোয়ার কাদির, তার নেতৃত্বে 6 সদস্যের একটা টিম এসছে এবং ভারত থেকে আরো 2 জন যে কূটনীতিক আছেন, একজন দিল্লিতে নিযুক্ত একজন হাই কমিশনের যে একটা টিম সদস্য এবং কলকাতায় নিযুক্ত উপদূতাবাসের একজন সদস্য, এই মোট 2 জন সদস্য, মোট 6 এবং 2 এই 8 জন সদস্য এই টিমে রয়েছেন এবং ভারতের সদস্যরা আছেন। তারা গতকাল ফারাক্কায় যে গঙ্গা নদী আছে সেখানে যে জয়েন্ট যে বেসমেন্ট যেটি আছে বা রিভার সাইট আছে সেখানে কিন্তু তারা নেমে সেখানে পরিমাপ করেন, দেখেন যে পানির গভীরতা কতটুকু পানি দেওয়া যেতে পারে। কারণ আপনি জানেন যে 1996 সালে যখন চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, তখন যে পরিমাণ পানি দেওয়া হয়েছিল সেই একই পরিমাপ পানি দেওয়া হবে কিনা বা নাকি কম আছে বা বেশি দেওয়া হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা পর্যালোচনা করে এবং সেটি নিয়ে কিন্তু আজকে বৈঠকের পরে যদি সংবাদ সম্মেলন করেন তারপরে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কলকাতা থেকে যৌথ নদী কমিশনের বৈঠকের সবশেষ খবরাখবর জানছিলাম। সহকর্মী দীপক দেবনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের হয়ে 2টি বিশ্বকাপ খেলা সহ বর্ণাঢ্য পেশাদার কোচিং ক্যারিয়ারের মালিক থমাস ডুলিকে পেয়ে আনন্দিত বাফুফে। তবে 65 বছর বয়সী এই কোচের পারফরমেন্স মূল্যায়ন হবে আসন্ন সাফ এবং ত্রিদেশীয় সিরিজ দিয়ে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। দুটি বিশ্বকাপ খেলেছেন এবং একটি বিশ্বকাপে হি ওয়াজ এ ক্যাপ্টেন। উনি আমেরিকার জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল যখন জাতীয় দলের কোচ ছিল জার্মান লেজেন্ড ক্লিন্সম্যান। এই অভিজ্ঞতা ছিল তার অ্যাজ এ প্লেয়ার অ্যান্ড এ কোচ এবং ইউরোপিয়ান লিগে দীর্ঘদিন ধরে খেলেছে এবং এর বাইরে দুটি জাতীয় দলেরও তিনি কোচ ছিলেন। 2টো মেজর টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। একটা হবে নভেম্বরে সাফ ইনশাআল্লাহ, যেটা আমরা শুনছি নভেম্বরে হওয়ার কথা। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চিন্তা করছি একটা টুর্নামেন্ট বাংলাদেশে করার জন্য। ডেফিনেটলি দিস টু উইল বি দ্য অ্যাসিড টেস্ট। আমরা কোচকে যাচাই করবো এই 2টো টেস্টের মাধ্যমে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।